আসসালামু আলাইকুম। ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার 1 এর লেকচার 2 তে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তো লেকচার 1 এর তোমরা যে ভিডিওটা দেখেছো অলরেডি, সেখানে এখানে যে অ্যাজাম্পশনের 3 নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো 4 নম্বর পয়েন্টটা ছিল যে এরকম আর কি, যে কোন একটা কনক্রিটের যে কম্প্রেসিভ স্ট্রেন্থ পাওয়া যাবে সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেন্থের মিনিমাম 10 টাইমস হবে। দ্যাট মিন্স টেনসাইল স্ট্রেন্থটা হচ্ছে একেবারেই হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন্থের তুলনায় হচ্ছে একটা স্মল ফ্র্যাকশন। আর এই অ্যাজাম্পশনটা বেসিক্যালি হচ্ছে স্ট্রেস স্ট্রেইন রিলেশনশিপের উপরে বেসিক্যালি এটা স্থাপিত এস্টাবলিশড, এবং দ্যাট টাইমস যদি আমরা ওয়াই অ্যাক্সিসে স্ট্রেস দিই এবং এক্স অ্যাক্সিসে যদি স্ট্রেইন দিই, তাহলে আমাদের গ্রাফটা হবে মোটামুটি হচ্ছে এরকম। এবং এই বেসিসেই আসলে হচ্ছে এই অ্যাজাম্পশনটা এস্টাবলিশড আর কি। তো আজকে আমরা এই লেকচার নাম্বার 2 এর মূল যে পঠিতব্য বিষয় সেটা হচ্ছে প্রথমত আমরা জানবো যে ইলাস্টিক বিহেভিয়ার। তো ইলাস্টিক বিহেভিয়ারের ক্ষেত্রে আমরা প্রথমত দেখতে চাই যে অ্যাট লো স্ট্রেসেস আপ টু অ্যাবাউট এফসি প্রাইম বাই 2, এফসি প্রাইম দ্যাট মিনস হচ্ছে কনক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিলিন্ড্রিক্যাল শেপ অ্যাট 28 ডেজ। ওকে, সো অ্যাট লো স্ট্রেসের ক্ষেত্রে দ্যাট মিনস এফসি প্রাইম বাই 2 এর ক্ষেত্রে কনক্রিটটা মোটামুটি বিহেভ করে হচ্ছে ইলাস্টিকভাবে, এবং দেখা যায় যে স্ট্রেস এবং স্ট্রেইন হুকের ল অনুসারে প্রপোর্শনালিভাবে ট্রিট করে, এবং সেই ক্ষেত্রে দ্য স্ট্রেট লাইন হচ্ছে ডি রিপ্রেজেন্ট করবে ইলাস্টিক বিহেভিয়ারের রেঞ্জটা। এবং এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রে যে কনক্রিটের স্ট্রেইনটা হবে এটা ম্যাক্সিমাম হচ্ছে 0.005 পর্যন্ত স্ট্রেইনের ভ্যালুটা হবে। আর খেয়াল রাখতে হবে একটা বিষয়, যদি আমাদের এরকম হয়, এটা হলো কনক্রিটের ক্ষেত্রে, আর যদি অন দ্য আদার হ্যান্ড এর কথা চিন্তা করি স্টিলের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যদি ইয়েল্ড স্ট্রেন্থটা যদি 60 কেএসআই হয়, অর্থাৎ কিপ পার স্কোয়ার ইঞ্চি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই হচ্ছে স্ট্রেইনের যে ভ্যালুটা সেটা হচ্ছে 0.002 এর থেকে বেশি হবে। তো আমরা এখানে মজার ব্যাপার হচ্ছে যেটা আমরা খেয়াল করছি সেটা হচ্ছে যে কনক্রিটের যদি কম্প্রেসিভ স্ট্রেন চিন্তা করি, কনক্রিটের যদি কম্প্রেসিভ স্ট্রেন যদি চিন্তা করি একটা গিভেন লোডের জন্য, তাহলে অবশ্যই সেটা হচ্ছে স্টিলের কম্প্রেসিভ স্ট্রেনের সমান হবে। দ্যাট মিন্স এপসাইলন সি, দ্যাট মিন্স কম্প্রেসিভ স্ট্রেইন অফ কনক্রিট ইজ ইকাল টু এফসি ডিভাইডেড বাই ইসি। এফসি হচ্ছে কনক্রিট স্ট্রেস আর এফএস হচ্ছে স্টিল স্ট্রেস, দ্যাট মিন্স ইএস ইজ ইকুয়াল টু এফএস বাই ইএস। তাহলে এখান থেকে আমরা আসলে ইকুয়াল করে যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে এফএস, যদি আমরা এফএস ইজ ইকুয়াল টু লিখতে চাই তাহলে ইএস ডিভাইডেড বাই ইসি ইন্টু এফসি। এখন ইএস বাই ইসি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট, এই দুইটা রেশিওকে বলা হয় মডুলার রেশিও, দ্যাট মিন্স এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা পেলাম কি এফএস ইজ ইকাল টু এন এফ সি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর আমরা যদি এই ফিগারটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে ট্রান্সফর্মড সেকশন ইন এক্সিয়াল কম্প্রেশন, যদি এক্সিয়াল কম্প্রেশন হয় দ্যাট মিন্স কনক্রিট যদি এটা হয়, এর এক্সিয়াল টাইপের যদি লোডগুলো আসে তাহলে আমাদের যে এক্সিয়াল কম্প্রেশনের জন্য যে ট্রান্সফর্মড সেকশনটা তৈরি হবে, তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রথমত যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল সেকশনের জন্য মানে কোনো লোড অ্যাপ্লাই হয় নাই, তো সেই ক্ষেত্রে আমরা যে অ্যাকচুয়াল সেকশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিচের 3টা বার আছে, উপরেও 3টা বার আছে, এবং এটার এরিয়াকে বলছি যদি শুধু নিচের 3টা বার এবং উপরের 3টা বার টোটাল এরিয়া যদি এএসটি হয় তাহলে জাস্ট উপরের 3টাকে কনসিডার করলে এএসটি বাই 2 হবে। এখন যদি আমরা লোড অ্যাপ্লাই করার পর এক্সিয়াল কম্প্রেশনের পরে যদি ট্রান্সফর্ম সেকশনে যায়, দ্যাট মিন্স এটি ট্রান্সফর্ম সেকশন ইজ ইকাল টু এসি এরিয়া অফ কনক্রিট প্লাস হচ্ছে এই যে লোড অ্যাপ্লাই করার কারণে এক্সিয়াল কম্প্রেশনের কারণে যে এক্সিয়াল এক্সট্রা যে এরিয়াটা অ্যাড হয়েছে এন সংখ্যক মডুলার রেশিওর জন্য, দ্যাট মিন্স ট্রান্সফর্ম সেকশন হবে হচ্ছে এটি ইজ ইকাল টু এসি প্লাস এনএএসটি, এটা হবে। এবং দেখা যাবে যে এটাকে যদি আমরা রেইনফোর্সমেন্টকে ইকুইলিব্রিয়াম হিসেবে লিখি তাহলে আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছি যে এটার ভ্যালু হবে n-1 AST বাই 2,
দ্যাট মিন্স জাস্ট NAST এর পরিবর্তে লিখতেছি হচ্ছে N-1 AST লিখে ফেলেছি এখানে, যেখানে অলরেডি এগুলোর পরিচয় আমরা জানি। এসি হচ্ছে নেট এরিয়া অফ কনক্রিট, দ্যাট মিন্স হচ্ছে গ্রস এরিয়া, মানে টোটাল এরিয়ার থেকে যদি রেইনফোর্সিং বার, মানে এই বারটা যতটুকু এরিয়া দখল করে আছে সেটুকু যদি বাদ দিই তাহলে নেট কনক্রিট এরিয়াটা পেয়ে যাব, এসি এর মান পেয়ে যাব। এজি হচ্ছে গ্রস এরিয়া, মানে টোটাল যে এরিয়াটা, মানে উইথ ইনটু হাইট। এএসটি হচ্ছে টোটাল এরিয়া অফ রেইনফোর্সিং বার। পি হচ্ছে এক্সিয়াল লোড, পিটা হচ্ছে এক্সিয়াল লোড। তাহলে পি ইজ ইকাল টু লেখা যায়, এক্সিয়াল লোড ইজ ইকাল টু লেখা যায় FCAC প্লাস FS AST, সব কিছুর পরিচয় আমরা জানি। তাহলে এটাকে যদি আমি একটু লিখতে চাই FCAC, ঠিক আছে, এবং এইটার পরিবর্তে আমরা কি এটা লিখতে পারি, আমরা অলরেডি দেখেছি, FS এর পরিবর্তে লিখতে পারি NFC একটু আগে দেখেছি, FS এর পরিবর্তে FS এর পরিবর্তে NFC, এখানে সেটাই লিখেছি NFC। এবং এটা যদি আমি কমন নিই, বেসিক্যালি FC যদি কমন নিই তাহলে এখান থেকে লেখা যায় AC প্লাস NAST লেখা যায়। এখানের যে AC প্লাস NAST এটাই হচ্ছে আসলে এরিয়া অফ এ ফিকটিটাস কনক্রিট ক্রস সেকশন, যেটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফর্মড এরিয়া। ট্রান্সফর্মড এরিয়া মানে কনক্রিটের মধ্যে রেইনফোর্সমেন্ট দিলাম, তার জন্য যে ক্রস এরিয়ার থেকে যে রেইনফোর্সমেন্ট যতটুকু জায়গা দখল করেছে সেটা বাদ দিলেই হচ্ছে নেট এরিয়া অফ কনক্রিট পেয়ে যাব। দ্যাট মিন্স ট্রান্সফর্মড এরিয়া, দ্যাট মিন্স হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্টকে ইকুইলিব্রিয়াম করার পরে যে ট্রান্সফর্মড এরিয়া তৈরি হবে সেটাকে বলা হচ্ছে এসি প্লাস NAST। এখন আমরা একটা গ্রাফের দিকে তাকাবো, সেটা হচ্ছে যে মোটামুটিভাবে যদি আমরা একটা গ্রাফের দিকে এখানে তাকাই তাহলে যদি এক্স অ্যাক্সিসে দিই হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও বাই ওয়েটে, এবং ওয়াই অ্যাক্সিসে যদি আমরা S10 দিই PSI এ, অর্থাৎ পাউন্ড পার স্কোয়ার ইঞ্চিতে এক পাশে, আর এক পাশে যদি মেগাপ্যাসকেলে দিই তাহলে দুইটা আমরা বেসিক্যালি হচ্ছে গ্রাফ পাচ্ছি। একটা হচ্ছে তোমার ফ্লেক্সারাল স্ট্রেন্থ, দ্যাট ইজ মডুলাস অফ রাপচার, দ্যাট মিন্স টেনসাইল স্ট্রেন্থের জন্য আমরা এরকম একটা গ্রাফ পাবো, যে কনক্রিটে ডেফিনেটলি হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেন্থ পেয়েছি হচ্ছে 1000 PSI, বাট কম্প্রেসিভ স্ট্রেন্থের জন্য পেয়েছি প্রায় 8000-এর মতো, দ্যাট মিন্স 8 to 10 টাইমস বেশি পেয়েছি আর কি। এটা হচ্ছে আমাদের অলরেডি আমরা থিওরিতে দেখেছি। এটা আসলে এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কনক্রিটে কিউরিং যদি আমরা 28 দিন রাখি তাহলে 28 দিন পরে আমরা এই কম্প্রেসিভ স্ট্রেন্থ এবং টেনসাইল স্ট্রেন্থটা পাবো। এখন আমরা দেখি অ্যাডমিক্সচার। অ্যাডমিক্সচার দ্যাট মিন্স হচ্ছে কনক্রিটের মধ্যে যদি বিভিন্ন টাইপের, সেটা ন্যাচারাল হোক বা ম্যানুফ্যাকচার করে হোক, বিভিন্ন টাইপের যদি কেমিক্যাল বা অ্যাডিটিভস যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় যে কনক্রিটের কিন্তু ফ্রেশ কনক্রিট বা প্লেন কনক্রিটের হচ্ছে বিভিন্ন টাইপের প্রপার্টিসের চেঞ্জ হয়। যেমন ওয়ার্কেবিলিটি, মানে খুব যত সহজে কনক্রিট কাজ করা যায়, ডিউরেবিলিটি বা ইনিশিয়াল বা ফাইনাল যে স্ট্রেন্থ, ইনিশিয়াল সেটিং টাইম, প্রত্যেকটা অ্যাডমিক্সার ব্যবহার করাই হচ্ছে কনক্রিটের পারফরমেন্সটাকে ইমপ্রুভ করার জন্য। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার অ্যান্ড ট্রেনিং এজেন্ট যদি এগুলো আমরা ব্যবহার করি তাহলে যে বিষয়টা হয় কনক্রিটের মধ্যে, তো দেখা যায় যে কনক্রিটের মধ্যে যে বাবলটা থাকে, সেই স্মল ডিসপার্সড যে বাবলগুলো আছে সেগুলো হচ্ছে এই এজেন্টগুলো ব্যবহার করলে হচ্ছে ইমপ্রুভ হয়, ফলে ওয়ার্কেবিলিটি এবং ডিউরেবিলিটি কাজ হয় এবং কনক্রিটের হচ্ছে সেগ্রিগেশন হচ্ছে হয় না। দেন হচ্ছে আমরা দেখি হচ্ছে এক্সিলারেটিং অ্যাডমিক্সচার। এটা ব্যবহার করলে যে বিষয়টা হয় যে কনক্রিটের সেটিং টাইমটা রিডিউস হয়, ফলে কনক্রিট নিয়ে কাজ করতে সুবিধা হয়। বেসিক্যালি এক্সিলারেটিং অ্যাডমিক্সচার হিসেবে কাজ করা হয় সবথেকে জনপ্রিয়ভাবে বা ওয়াইডলি ইউজ করা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এরপরে যদি আমরা দেখি সেট রিটার্ডিং অ্যাডমিক্সচার, দ্যাট মিন্স হচ্ছে এটা হচ্ছে কনক্রিটের ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য, এবং দেখা যায় যে কনক্রিট একটা স্থান থেকে আর একটা স্থানে যত তাড়াতাড়ি প্লেসমেন্ট করা যায়, যত তাড়াতাড়ি তাকে নিয়ে কাজ করা যায়, যত তাড়াতাড়ি কনক্রিটটাকে কাজে লাগানো যায়, সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্য সেট রিটার্ডিং অ্যাডমিক্সচারটা ব্যবহার করা হয়। এবং দেখা যায় যে এটা ব্যবহার করলে কনক্রিটের মধ্যে ক্র্যাকিংটা রিডিউস হয়। এরপর আমরা যদি দেখি সুপার প্লাস্টিসাইজার আসলে হচ্ছে এই কারণে ব্যবহার করা হয় যে যদি আমরা হাই রেঞ্জ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার যদি আমরা ব্যবহার করি,
হাই রেঞ্জ ওয়াটার রিডিউসিং যদি অ্যাডমিক্সচারগুলো আমরা ব্যবহার করি, তাহলে দেখা যায় যে হাই স্ট্রেংথের কনক্রিট ব্যবহার করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা আসলে ওয়াটার সিমেন্ট রেশিও খুবই লো ধরলেই হয়, এবং দেখা যায় যে স্লাম হায়ার স্লাম পাওয়া যায় আর কি, সুপার প্লাস্টিসাইজার আমরা যদি ব্যবহার করি। এরপরে যদি দেখি হচ্ছে ফ্লাই অ্যাশ অ্যান্ড সিলিকা ফিউম। বিভিন্ন টাইপের যে পোজোল্যান্স আছে, হাইলি অ্যাক্টিভ সিলিকাস, এবং এটার সাথে যদি কম্বাইন করা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্যাট মিন চুন, এবং বিভিন্ন টাইপের সলুবল প্রোডাক্ট অফ সিমেন্ট হাইড্রেশন, এটা আসলে দেখা যায় যে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট তৈরি করে এবং সিমেন্ট হাইড্রেশনের ইনসলুবল প্রোডাক্ট তৈরি করে। দ্যাট মিন্স হচ্ছে এই পোজুলান আসলে একটা মিনারেল অ্যাডমিক্সার হিসেবে আমরা কনক্রিটের মধ্যে ব্যবহার করে থাকি, ফলে তার ওয়ার্কেবিলিটি এবং সেগ্রিগেশন, ব্লিডিং, এগুলো হচ্ছে প্রপারলিভাবে ইফেক্টিভলিভাবে কন্ট্রোল করা যায়। এরপর আমরা দেখব হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট। এটার জন্য দুইটা সূত্র আছে। একটা হচ্ছে যদি এফসি প্রাইমের মানটা দেওয়া থাকে, দ্যাট মিন্স ইসি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট ইজ ইকুয়াল টু 57,000 রুট ওভার এফসি প্রাইম। এফসি প্রাইম হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিলিন্ড্রিক্যাল কনক্রিট অ্যাট 28 ডেজ। এবং ইসি আর একটা সূত্র হচ্ছে যদি ইউনিট ওয়েট দেওয়া থাকে, দ্যাট মিন্স হচ্ছে যদি কনক্রিটের ইউনিট ওয়েট দেওয়া থাকে ডাব্লিউসি, দ্যাট মিন্স ইউনিট ওয়েট অফ কনক্রিট, তো সেই ক্ষেত্রে ইসি ইজ ইকুয়াল টু 33 ডাব্লিউসি টু দি পাওয়ার 1.5 রুট ওভার এফসি প্রাইম। এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা বেসিক্যালি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট বের করতে পারি। এরপরে দেখব হচ্ছে ক্রিফ। ক্রিফ হচ্ছে আসলে লং টাইম ডিফরমেশন অফ কনক্রিট। দ্যাট মিন্স কনক্রিট যখন আমরা প্র্যাকটিক্যাল কাজে ব্যবহার করব, তখন সময়ের রিসপেক্টে কনক্রিটের যে ডিফরমেশনগুলো হবে, আস্তে আস্তে যে ডিফরমেশনগুলো হবে, সেটাকে বলা হচ্ছে লোড ক্রিপ। ক্রিপ ইজ দ্য স্লো ডিফরমেশন অফ এ ম্যাটেরিয়াল ওভার কনসিডারেবল লেন্থস অফ টাইম অ্যাট কনস্ট্যান্ট স্ট্রেস অর লোড। ওকে, মানে সময়ের সাপেক্ষে কনক্রিটের উপরে লোড অ্যাপ্লাই করার সাথে সাথে সময়ের সাপেক্ষে যে স্লো ডিফরমেশন হবে, সেটাকে বলা হচ্ছে ক্রিপ। এরপরে দেখি হচ্ছে ফ্যাটিগ। ফ্যাটিগ হচ্ছে when concrete is subject to fluctuating rather than sustained loading, its fatigue strength as for all other materials is considerably smaller than its static strength. That means fatigue মানে হচ্ছে কোনো কিছুর উপরে যদি আমরা লোড অ্যাপ্লাই করতেই আসি, যখন তার লিমিটটা এক্সিড করে যাবে তখনই তার ডিফরমেশন হবে। সেই বিষয়টাকে বলা হচ্ছে হলো ফ্যাটিগ। টেনসাইল স্ট্রেংথ has been measured as modulus of rupture, মানে টেনসাইল স্ট্রেংথকে আসলে এফ আর দ্যাট মিনস মডুলাস অফ রাপচার হিসেবে কনসিডার করা হয়। দেন আমরা যদি দেখি শ্রিঙ্কেজ অ্যান্ড টেম্পারেচার ইফেক্ট। কনক্রিটের উপরে শ্রিঙ্কেজ এবং টেম্পারেচার ইফেক্ট। শ্রিঙ্কেজ মানে ক্রাক তৈরি হওয়া। দ্য ইফেক্ট অফ টেম্পারেচার অন শ্রিঙ্কেজ ইজ মাচ বিগার দ্যান দ্যাট অফ চেঞ্জেস ইন হিউমিডিটি। মানে হিউমিডিটির চেঞ্জের কারণে কিন্তু আসলে কনক্রিটের মধ্যে এই শ্রিঙ্কেজের ইফেক্টটা দেখা যায়। দ্য শ্রিঙ্কেজ স্ট্রেন অন কনক্রিট সাবজেক্টেড টু ইনক্রিজ ইন টেম্পারেচার ইজ মাচ বিগার দ্যান দ্য মেজার্ড আন্ডার কনস্ট্যান্ট টেম্পারেচার। যখন টেম্পারেচার ইনক্রিজ হবে তখন দেখা যায় যে কনক্রিটের মধ্যে কিন্তু শ্রিঙ্কেজ স্ট্রেনটা ডেভেলপড করে। The magnitude of creep and shrinkage is highly influenced by the difference of the season in which concrete is cast. মানে কনক্রিটটা যদি আমরা গ্রীষ্মকালে কাস্ট করি বা শীতকালে কাস্ট করি বা বর্ষাকালে কাস্ট করি, বিভিন্ন সিজনের ভিত্তিতে আসলে এই ক্রিপ বা শ্রিঙ্কেজটা কিন্তু এফেক্ট করে হচ্ছে কনক্রিটকে। এবং এই রিসপেক্টে হচ্ছে আমরা যদি ইফেক্ট অফ ওয়াটার কন্টেন্ট অন ড্রাইং শ্রিঙ্কেজ একটা গ্রাফ খেয়াল করি, যে এক্স অ্যাক্সিসে দিয়েছি হচ্ছে পাউন্ড অফ ওয়াটার পার কিউবিক ইয়ার্ড অফ ফ্রেশ কনক্রিট, মানে কনক্রিটের মধ্যে ওয়াটারের পরিমাণ, এবং ড্রাইং শ্রিঙ্কেজ যদি আমরা দেখতে পাই, যত বেশি ওয়াটারের পরিমাণ বাড়াচ্ছি তত বেশি ড্রাইং শ্রিঙ্কেজের পরিমাণ আমাদের বাড়তেছে। সো আমাদের কনক্রিটের মধ্যে পানির একটা পরিমাণের উপর, পানির কন্টেন্টের উপর ভিত্তি করে ড্রাইং শ্রিঙ্কেজের ভ্যালু কিন্তু কনস্ট্যান্টলিভাবে পরিবর্তন হয়। এখন যদি আমরা একটু দেখি আর একটা গ্রাফ, যে ইনফ্লুয়েন্স অফ এগ্রিগেট কন্টেন্ট ইন কনক্রিট অন দ্য রেশিও অফ দ্য শ্রিঙ্কেজ অফ কনক্রিট টু দ্য শ্রিঙ্কেজ অফ নিট সিমেন্ট পেস্ট। দ্যাট মিন্স এক্স অ্যাক্সিসে যদি আমরা এগ্রিগেট কন্টেন্টটা দেই এবং ওয়াই অ্যাক্সিসে যদি শ্রিঙ্কেজ রেশিওটা দেই, যত বেশি হচ্ছে এগ্রিগেট কন্টেন্টের পরিমাণ কমতে থাকবে, তত বেশি শ্রিঙ্কেজ রেশিওর মানটা হচ্ছে বাড়তে থাকবে। দ্যাট মিন্স এগ্রিগেট কন্টেন্টের মান যখন কম ছিল
তখন দেখা গেছে শ্রিঙ্কেজ রেশিওর মান হচ্ছে বেশি। যত বেশি অ্যাগ্রিগেট কন্টেন্টের মান বাড়বে তত বেশি হচ্ছে শ্রিঙ্কেজ রেশিওর মানটা কিন্তু কমতে থাকবে, ফলে শ্রিঙ্কেজ ইফেক্টের পরিমাণ কমতে থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে যদি আমরা দেখি ইফেক্ট অফ টেম্পারেচার চেঞ্জ ইন কনক্রিট, মানে কনক্রিটের ক্ষেত্রে যদি টেম্পারেচার ইফেক্ট কেমন পরিবর্তন ঘটাতে পারে। সো লাইক মোস্ট আদার ম্যাটেরিয়ালস কনক্রিট এক্সপান্ড উইথ ইনক্রিজিং টেম্পারেচার অ্যান্ড কন্ট্রাক্টস উইথ ডিক্রিজিং টেম্পারেচার। এটা স্বাভাবিক ব্যাপার, টেম্পারেচার বাড়লে কনক্রিট এক্সপান্ড হবে, টেম্পারেচার কমলে কনক্রিট কন্ট্রাক্টস হবে, সংকুচিত হয়ে যাবে। The effect of such volume changes are similar to those caused by shrinkage. That is, temperature contraction can lead to objectionable cracking, particularly when superimposed on shrinkage in indeterminate structure. Deformation due to temperature changes can cause large and occasionally harmful stresses. That means temperature যখন পরিবর্তন হবে, that means temperature বাড়লে কিন্তু shrinkage-টা হচ্ছে বেশি হবে। দ্যাট মিন্স কনক্রিটের ভলিউমের পরিবর্তন হবে, ইফেক্ট ঘটাবে। এবং যখন টেম্পারেচার রিডিউস করবে তখন কিন্তু আবার হচ্ছে দেখা যাবে যে কন্ট্যাক্ট হয়ে যাবে কনক্রিট আর কি। সো এই কনক্রিটের উপরে টেম্পারেচার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর যদি আমরা কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আসলে আলোচনা করি তাহলে আমরা একটু বুঝতে পারবো যে ASTM, দ্যাট মিনস আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস এর স্পেসিফিকেশন কোড এই অনুসারে যদি আমি বলি যে গ্রেড 40 রেইনফোর্সমেন্ট, গ্রেড 40 দ্যাট মিনস মনে রাখতে হবে মিনিমাম ইয়েল্ড স্ট্রেংথ হবে 40,000 PSI, বাট এই গ্রেড 40 মানে মিনিমাম টেনসাইল স্ট্রেংথ হবে 60,000 PSI। আর গ্রেড 60 মানে হচ্ছে মিনিমাম ইয়েল্ড স্ট্রেংথ হবে 60,000 PSI এবং 90,000 PSI হচ্ছে মিনিমাম টেনসাইল স্ট্রেংথ। গ্রেড 75 মানে হচ্ছে মিনিমাম ইয়েল্ড স্ট্রেংথ হচ্ছে 75,000 PSI এবং মিনিমাম টেনসাইল স্ট্রেংথ হবে 1 লাখ PSI। তো এখানে আসলে আমাদের মূল প্রতিটব্য যে বিষয় MPa মানে মেগাপ্যাসকেল, এটা মাথায় রাখবা। 1 মেগাপ্যাসকেল মানে হচ্ছে 145 PSI, ঠিক আছে। তো এই ছিল আসলে আমাদের লেকচার 2। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।